দেখেন কোথায় যাবো আমরা, থানার মধ্যে ঢুকে এইভাবে নির্মম ভাবে এতগুলো মানুষের মারলো এই মক্কাল স্যার। হ্যাঁ, আপনি না সামনে দাঁড়াইলে যে পুলিশ সেবা দিবে আজকে তারাই আজকে বিচারের জন্য দাঁড়ায় করি। এইভাবে যদি আমাদের মানে প্রতি কাজে বাধা হয়ে যায় তাহলে আমরা তো সামাল দিতে পারবো না, সঠিক কাজটা করতে পারবো না। আজকে মাদক ব্যবসায়ী, চোর, তাদের জন্য আজকে আমাদের দেশের এই অবস্থা। দেখেন, যতই তোমরা দাও না বাধা, চেপে ধরো কণ্ঠনালী, জয় বাংলার কথা বলবে ওরা, উঠাচ্ছে ওদের মুখের বুলি, হায়না মুক্ত দেশ গড়েছে, এনেছে স্বাধীনতা, কখনো ওরা যাবে না ভুলে জয় বাংলার কথা। কাফনের কাপড় সঙ্গে রেখেছে, মৃত্যুকে করেছে বরণ, তাই তো ওরা জয় বাংলাকে মুখে করে নিয়েছে স্মরণ। কতজনকে ধরবে তোমরা, পুরে নিবে জেলে, জয় বাংলার কথা বলবে ওরা, ওরা যে এই বাংলার দামান ছেলে। আওয়ামী লীগ বিএনপি সব একাকার করে আপনারা আসুন, দেখি আপনাদের কত সাহস, কত শক্তি আছে। ওই নাহিদের বিরুদ্ধে হিরো আলমের আমি দাঁড় করামু, আর 10 মাসের ভিতরে আল্লাহর হুকুম হইলে ওই এনসিপি নামের একটা লোক 7টা পাতা উল্টিয়ে ওই বাংলাদেশে পাওয়া যাইবে না। এই ঢাকা সিটির ভিতরে যেই জায়গায় আপনার এনসিপি নামের পোলাপান আপনার প্রার্থী হইবে, সেই জায়গায় আমি মনে করি এদের একেবারে সর্বপ্রধান তো নাহিদ, আপনার দলের প্রধান, ওই নাহিদের বিরুদ্ধে হিরো আলমের আমি দাঁড় করামু। আপনার তখন আপনার দেখবেন প্রতিযোগিতা কেমন হইতেছে। ওর লাগে আপনি একটা রাজনীতিক ভালো একটা মানুষের আপনার যাইয়া তুলনা করে আমি এই মানুষটার আমি হপন করতে চাই না। ওর লাগে তুলনা হইতে পারে আপনার হিরো আলমের লগে, ও একটা হিরো আলমের সমকক্ষ, ও হিরো আলমের কাতারে আছে, ও হিরো থাকতো, ওর দল না করিয়া, ও যদি ওর ওই যে ছাত্র সংগঠন নিয়ে একটা অভ্যর্থন ঘটাইছে, ও দল না করে ওই জায়গায় থাকিয়া একটা সুষ্ঠু মতন একটা নির্বাচন দিতে সব দল লইয়া তারপর একটা রাষ্ট্র ক্ষমতা যাইতে, সে আবার যদি দুর্নীতি করতে, বিভিন্ন খারাপ কাজ করতে, ওই জায়গায় হুঙ্কার দিতে ছাত্রদের নিয়ে যে আমি কিন্তু আবার কিন্তু এইটা প্রতিহত করবো, আমি কিন্তু এইরকমের আমি আবার রাজপথে নামবো এই ছাত্রদের নিয়ে, তখন তারা ভয় পাইতো। কিন্তু এখন সে আপনার ওই এর ভিতরে নাই, সে নিজেই আপনার রাষ্ট্রের একটা মানে প্রধান হওয়ার জন্য এখন বর্তমানে তার লোবাই গেছে, এবং সে এখন বর্তমানে নেতা হচ্ছে। হে বলে এখনই 10 বছরের ভিতরে আপনার যাই এনসিপি নামের আপনার যাইয়া সরকার গঠন করবে এই দেশে। আর আমি বলি 10 বছর না, আর 10 মাসের ভিতরে আল্লাহর হুকুম হইলে ওই এনসিপি নামের একটা লোক 7টা পাতা উল্টিয়ে ওই বাংলাদেশে পাওয়া যাইবে না, আপনার উদয় হয়ে যাইবে। মানে বলবেই না যে এনসিপি করছে, বলবেই না যে আমি এনসিপি করছি। হে দেখবেন না তো বিএনপির ভিতরে ঢুকছে, নাইলে আওয়ামী লীগের ফাউদরে আওয়ামী লীগের ভিতরে ঢুকছে, নাইলে জামাতের ভিতরে ঢুকছে, এনসিপি নামের এই গুরুগারের নামের কোনো সংগঠনই থাকবে না। আমি এইটা চ্যালেঞ্জ করলাম। দেখেন, দেশ চালাইতে হলে হাসিনা লাগবে, তাই ছাড়া দেশ চলবে না। শেখ হাসিনা দেশে অনেক দুর্নীতি করছে, সে দুর্নীতি করছে, আর যারা এই যে ফকির বুলাবান এমপি মন্ত্রী তারা কি করছে, ওই যে এনসিপির বুলাবান। হাসিনা স্বাস্থ্য খাতে 42,000 কোটি টাকা হয়ে গেছে, একটা হামের টিকা দিনাই কতগুলো বুলাবান মরছে, এর কোনো ব্যবস্থা নেছে কোনো সরকার? এই টাকাগুলো এনসিপির বুলাবান, এ ফকির বুলাবানরা এখন এমপি মন্ত্রী করতে আইছে, এই টাকা এমপি হয় মন্ত্রী হয় করতে আছে। আওয়ামী লীগ সরকার দুর্নীতি মোটেও করি না, আওয়ামী লীগ সরকার কাজ করছে রাস্তায়। আমাদের বর্তমান যে সরকার আইছে কত টাকা ঋণ হয়েছে দেখেন, আওয়ামী লীগ সরকার কত টাকা ঋণ থুয়ে গেছে, আওয়ামী লীগ সরকার ঋণ হয়ে কাজ করছে। আর বর্তমান সরকার কি কাজ করছে? যারা এনসিপির বুলাবান তারা কি কাম করছে, তারা এত টাকা পাইলো কোথায়? কোন হাসিনার আমলে দেই 2 দিন গ্যাস সিলিন্ডার কয় গ্যাস ভারতরে দেয়, এখন কারে দেয়? তাই এখন গ্যাসের অভাব কে? শেখ হাসিনা পাচার করলে আনে পাবো না কেন? যে চলে যায় সেই দিন ভালো যায়, আর দিন ভালো আসবে না। আবার যদি গড়ে কোনোদিন হাসিনা আসে আবার ভালো হবে। হাসিনা আসলে আবার মানুষ খাইতেও পারবে, মানুষ চলতেও পারবে স্বাধীনভাবে। মানুষ দরজা খুলে ঘুমাইছে হাসিনারা বলে, আর এমনি মানুষ দরজা খুলে 500 টাকা নিয়ে আটকে যাবেন, তা আপনার রিস্ক। তারে জুতো দেবার ইনুসরে জুতোটা ভালো তাদের মারলে হবে না, ছিঁড়ে মারতে হবে। গ্রামীণ ব্যাংকের গোয়াই থাকবে না। আপনি বঙ্গবন্ধুর এভিনিউতে ওইনি পোস্ট স্টেশন নারীদের জায়গা বানাইছে, প্রস্তাবনা বানাইছে। আর গ্রামীণ ব্যাংকে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সকলে ঐক্যবদ্ধভাবে অফিস বানাবো, এবং ওর নিচে সুইপার পট্টি বানানো হবে, একদম ক্লিয়ার টু কাট। ওইটা সুইপার পট্টি হবে বাংলাদেশের ভিআইপি সুইপার পট্টি, এবং ওইটা সভাপতি যদি কাউরে বানানো হয় তাহলে সেইটা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসরে বানানো হবে এই দেশে। তারে জুতো দেবার ইউনূসরে জুতোটা ভালো তাদের মারলে হবে না, ছিঁড়ে মারতে হবে। এতদিন তারা বিজয় মানে নোবেল বিজয় ছিল, কারাগারে 6 জন, তাতে একজনের জামিন হয়েছে। আমি জাতিসংঘের বলবো যে ইউনূসরের জন্য মানে হাতে না খালি পায়ে হ্যান্ডকাপ দিয়ে ওরা জন্য কারাবন্দি করে তৈ। এর মতন মেয়াদ দেশের ক্ষতি করে গেছে। যে তত্ত্বাবধায়ক সরকার থাকাকালীন বাংলাদেশের সাথে যে চুক্তি করে গেছে আমেরিকার সাথে, আমাকে প্রীতিলতা সেনের ইজ্জত খাই দিয়ে গেছে। আপনি বোঝেন যে ব্রিটিশের সময় আমরা যে আন্দোলন করেছি, সেই আন্দোলনের ভিতরে আমাকে ইজ্জতটা খাই দিয়ে গেল। তাহলে আমরা কি করলাম কোন? জীবনটাই কি বানাই দিয়ে গেল ইউনূস। একা ইউনূস এসে এত চুক্তি করে যে এত কোনো যুক্তি হয়নি। এখনো শুনি না ইউনূস নাই বড় এই দেশের বড় অনু। আসলে ইউনূস আছে আমাদের দেশের ক্ষতি করুক, আর কেউ এই দেশের ক্ষতি করুক বা না করুক, ইউনূস সাহেব আমাকে এই ক্ষতিটা করে গেছে। আমাকে জাতীয় রাজ্য সব বোর্ডে রিজার্ভ দেয়া গেল, অথচ ছোট ছোট বাচ্চাদের পোলিও টিকা আনলে না, হাজার হাজার
ছোট ছোট শিশু মারা গেল, তার দায়িত্ব নিতে হয় আরদিন হসপিটালের, অমুক হসপিটালের, তমুক হসপিটালের। অথচ আমার মেডিকেল স্টুডেন্টসরা সরার দুধদানের ভিতরে বসে বলে গাঁজা টানতেছে। তাহলে এরা কি আরবে দায়িত্ব কি বড় বড় ব্যবসায়িকরা নেবে? মানে আপিল সাহেব এমপি ছিল তো, আরদিনের যে মালিক আকিব সাহেবের ছেলে, আপিল সাহেব ওই নাবারণ সারসার এমপি ছিল, এখন সেই এমপির কোটা ধরে তার হসপিটাল বন্ধ করালে। আসলে এর চেয়ে রাজনৈতিক একটা চাল। এই চালে আমরা গরিব মানুষ তো বেশি ভালো বুঝি নেই, কিন্তু এটুকুনি বুঝি যে রাজনৈতিক চালই আর কিছু হোক বা না হোক দেশের ক্ষতি গরিবের ক্ষতি হয়। আপনাদের সিনায় যদি এত ক্ষমতা থাকে, কালকে সকালে পার্লামেন্টে বলে দেন যেই যে অধ্যাদেশ পাশ হয়েছে পাস, বাকিটা বাতিল, কিছুটা একসেপ্ট করলাম, সংসদ চলমান থাকুক। আলোচনায় যাচ্ছেন কেন? 2/3 মেজরিটি আপনি আছে, আপনার ভয় কিসের? এর কারণ আপনি টোটালটা অবৈধভাবে করতেছেন। আপনারা প্রত্যেকে এসির ভিতরে ঘামতেছেন। আর যদি কেউ এসির ভিতরে ঠান্ডা থাকেন, বাইরে থেকে মানুষ দেখবে আপনার কপালে ঘাম নাই, কিন্তু আপনার ভিতরে ঘাম আছে, এবং সেই কারণে আপনি বোধহয় খুব দ্রুত অনেক কিছু করতে চাচ্ছেন। ব্যারিস্টার বেলায়েত একটু আগে বলে গেল 180 দিনের মধ্যে এই সংবিধান যদি সরকারি সিদ্ধান্ত নেয়, তাহলে তাদের মেয়াদ 180 দিন চিন্তা করা উচিত। আর আমি বলবো তারা এত তড়িঘড়ি করছেন কেন? হোয়াট ইজ দ্য এজেন্ডা? আপনি কি 5 বছর থাকতে চান? যদি 5 বছর থাকতেই যাবেন, আপনি কেন বিরোধী দলকে বাধ্য করতেছেন সংসদে? ভাই এত দেন, সিনায় বল থাকলে কালকে বঙ্গবন্ধুর ছবিটা ঝুলিয়ে দেন সংবিধানের 4-এর ক মোতাবেক। কেন ঝুলাতে পারছেন না? আমি পছন্দ করি কি না করি দ্যাট ইজ ইম্যাটেরিয়াল। আপনি সংবিধানের দোহাই দিয়ে 4-এর ক মোতাবেক আপনার অফিসে মাথার উপরে বঙ্গবন্ধুর ছবি ঝুলছে না কেন? 2 নম্বর, কাগজে লেখা একটা আপনি পড়ছেন, আর একটা যেই কাগজে লেখা আছে ষষ্ঠ তফসিলে বলা আছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি ব্যক্তি কি সেটা আমার কাছে সাবজেক্ট না, কিন্তু সংবিধানে তো তাই বলা আছে। তাহলে আপনার সংবিধানে লেখা একটা, উচ্চারণ করেন আরেকটা, যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। আমি তো জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষক, এই বিতর্কে আমি নাই। এই বিতর্ক আপনাদের। আপনারা এখন ক্ষমতা আছেন, যখন জিয়াউর রহমান সাহেব স্বাধীনতার ঘোষক, কালকে আরেকজন আসবে সে স্বাধীনতার ঘোষক। রাষ্ট্র এভাবে চলতে পারে না, এটা ক্লাব বা সমিতি না, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এখন আজকের বিষয় এই যে নেক্সাস ডিফেন্স এবং জাস্টিস আয়োজিত, আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি এই কারণে যে তারা অনেক খারাপ পরিস্থিতির মধ্যে এটাকে চালিয়ে যাচ্ছে। সেজন্য আজকের বিষয়বস্তুটা হলো জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, আইনি ও রাজনৈতিক চ্যালেঞ্জ। ইয়েস, আইনি ও রাজনৈতিক চ্যালেঞ্জ দুটোই আছে। রাজনৈতিক চ্যালেঞ্জটা মোকাবেলা করা খুবই সহজ। আপনি যদি এই গণভোট মেনে নেন, সেই মোতাবেক সংশোধন করেন, হয়ে গেল রাজনৈতিক সমাধান, পাশাপাশি আইনও মানা হলো। বিষয়টা তো সহজ, আপনারা জটিল করছেন কেন? শেখ হাসিনা 2008-এ ক্ষমতায় যাওয়ার পর 14 সাল থেকে তার যাত্রা শুরু হলো স্বৈরাচারের দিক, যখন তিনি 153টা সিট বিনা প্রতিদ্বন্দ্বিতা নিয়ে নিলেন। কিন্তু আপনারা তো দেখতেছেন ফ্রম ডে 1 স্বৈরাচারী আচরণ করছেন। ফ্রম ডে 1 সংসদের বয়স 2 মাস হয় নাই, 1 মাস চলছে হয়তোবা। সেক্ষেত্রে আপনার শুরুতেই এসে বলে দিলেন গণভোট মানবেন না। এবার আসেন এটার আইনি সমাধান কি এবং এটার প্রয়োজনটা কি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন বাংলাদেশে অনেক অভ্যুত্থান হয়েছে, এরশাদকে সরানো হয়েছে, এমনকি বেগম খালেদা জিয়াকে অপসারণ করা হয়েছে আন্দোলনের মাধ্যমে টু সাম এক্সটেন্ট, এবং তাকে বাধ্য করা হয়েছিল 3 দলের রূপরেখা মোতাবেক আপনার তত্ত্বাবধায়ক সরকার বানাতে। তার মানে কি? কিন্তু এই ব্যতিক্রম ধর্মী অভ্যুত্থান আপনারা দেখছেন কিনা? আমি যদি এটাকে বিপ্লব বলি, সারা দেশের মিডিয়া, বিজনেস কমিউনিটি, প্রশাসন এটাকে অভ্যুত্থান বলে এবং অভ্যুত্থানকারীদেরকে ক্রিমিনাল হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছেন। সেটা ভিন্ন কথা, কারণ জোরজার মুল্লুকদার। কিন্তু আমি ভিন্ন বলছি কেন? বাংলাদেশে যদি এমন কোনো ঘটনা ঘটেছে যে একটা সরকার যাওয়ার সাথে সাথে বায়তুল মুকাররম খতিব পালিয়ে যায়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালিয়ে যায়, পুলিশ পালিয়ে যায়, কিংবা আরো বহু কিছু পালিয়ে গেছে, কারণটা কি? সমস্ত মন্ত্রী পরিষদ না, আওয়ামী লীগের বহু নেতা কর্মীও পালিয়ে গেছে। ভিসা বন্ধ না করলে 10 লক্ষ লোক প্রতিবেশী দেশে চলে যায়। তো এখন প্রশ্ন হচ্ছে, সেই জায়গাটায় আপনি এরকম কোনো ঘটনা যখন ঘটে নাই, তখন কিন্তু এই সংবিধানে যেহেতু পলায় গেলে কি হবে বলা নাই, সাথে সাথে সংবিধান লক করা হয়ে গেছে। কিভাবে লক করা হয়? যেমন ধরেন আপনি একটা গাড়ি যদি বন্ধ করে বাইরে চলে যান হাতে চাবি নিয়ে, ওই গাড়িটা কিন্তু লক। বাসা যদি তালা মেরে চলে যান, বাসাটা কিন্তু লক। সেটাকে ঢুকতে হলে 2টো পথ, এক চাবি পেতে হবে গাড়ির অথবা ঘরের তালার, নতুবা দরজা ভেঙে গাড়ির দরজা ভেঙে ঢুকতে হবে, এছাড়া কোনো পথ নাই। তো আমি মনে করি এই সরকারকে সংসদে ঢোকার জন্য যেই চাবি, সেই চাবি হইল এই জুলাই সনদ বাস্তবায়ন আইন। কেন বলছি? আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন যে এই জুলাই সনদে বলা হয়েছে, এই জুলাই সনদটা শুধু যে রাজনৈতিক বেসিস যদি দিতে চান একটা সরকারকে, এই সরকার যে ক্ষমতায় গেল তার রাজনৈতিক একটা ভিত্তি লাগবে। সেই ভিত্তিটা কি? সেই ভিত্তিটি হলো এই সনদ। শুধু তাই নয়, আমাদের নৈতিক দায়িত্ব ধারাবাহিকতা রক্ষা করা। আওয়ামী লীগ সরকার চলে গেল, বিএনপি সরকার টেক ওভার করলো, এর মাঝখানে এই যে ধারাবাহিকতা আপনি কিভাবে রাখবেন? সুতরাং এই দুইটা সরকারের মধ্যে যে একটা ব্রিজ বা সেতু যেটা বলেন, সেটা হলো এই জুলাই সনদ বাস্তবায়ন। অর্থাৎ আর নয়তো আপনি কোনো ধারাবাহিকতা থাকবে না। কেন থাকবে না? আপনি সংবিধানের দোহাই দিচ্ছেন, সংবিধানের ধারা, আমি একটু আগে শিশিরমণি বলে গেছে, সবাই জানে, গ্রামেগঞ্জের সবাই জানে, সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে নির্বাচন। আপনি সেই নির্বাচন করেন নাই, কাজে আপনি সংবিধানে নাই। এর আগে বললাম বঙ্গবন্ধুর ছবি ঝুলে নাই, এর আগে বললাম ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনারা মানেন না। এখন আসতেছেন 90 দিনের মধ্যে আপনি
নির্বাচন করেন নাই। নির্বাচন যেহেতু 90 দিনের মধ্যে করেন নাই, আপনার কোনো রাইট নাই ওই সংবিধানের দোহাই দেওয়া, এবং ওই সংবিধানের জন্য ঢোকার জন্য ঢুকে যে ঠিক করবেন সেজন্য এই জুলাই সনদ দেওয়া হয়েছে। আপনি যদি এখন এই আইনের মাধ্যমে সংস্কার পরিষদ করলে পরে আপনি একটা উইন্ডো পাবেন এই বন্ধ সংবিধানের ভিতরে প্রবেশ করার জন্য। সুতরাং এটা একটা আইনি ভিত্তি দেওয়া হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা যখন বলতেছেন কিচ্ছু পারে না, সব বেআইনি, আপনাদের সিনায় যদি এত ক্ষমতা থাকে, কালকে সকালে পার্লামেন্টে বলে দেন যে এই যে অধ্যাদেশ পাশ হয়েছে 5, বাকিটা বাতিল, কিছুটা একসেপ্ট করলাম, সংসদ চলমান থাকুক। আলোচনায় যাচ্ছেন কেন? 2/3 মেজরিটি আপনি আছে, আপনার ভয় কিসের? এর কারণ আপনি টোটালটা অবৈধভাবে করতেছেন। আপনারা প্রত্যেকে এসির ভিতরে ঘামতেছেন, আর যদি কেউ এসির ভিতরে ঠান্ডা থাকেন, বাইরের থেকে মানুষ দেখবে আপনার কপালে ঘাম নাই, কিন্তু আপনার ভিতরে ঘাম আছে, এবং সেই কারণে আপনি বোধহয় খুব দ্রুত অনেক কিছু করতে চাচ্ছেন। ব্যারিস্টার বেলায়েত একটু আগে বলে গেল 180 দিনের মধ্যে এই সংবিধান যদি সরকারি সিদ্ধান্ত নেয়, তাহলে তাদের মেয়াদ 180 দিন চিন্তা করা উচিত। আর আমি বলবো, তারা তো তড়িঘড়ি করছেন কেন? হোয়াট ইজ দ্য এজেন্ডা? আপনি কি 5 বছর থাকতে চান? যদি 5 বছর থাকতেই চাবেন, আপনি কেন বিরোধী দলকে বাধ্য করতেছেন সংসদে না টেকার? প্রশ্ন করবেন যে সংসদে তাদেরকে বের হয়ে যেতে বলছে কে? আপনি কোনো কথা শুনবেন না, 2/3 মেজরিটি পাওয়ার পর আপনি সবকিছু উঠতে চলে যাবেন, তাহলে তারা ওখানে বসে করবে। তাহলে আমি তো মনে করি এদেরকে সংসদ থেকে বাইরে যাওয়ার জন্য এই এজেন্ডাও আপনার আছে। তা না হলে তো আপনি যদি ক্ষমতায় 5 বছর সুন্দরভাবে থাকতে চান, তাহলে তো সংসদকে প্রাণবন্ত করে আপনি জুলাই সনদের আলোকে একটা সংস্কার পরিষদ বানিয়ে ঢুকেও তো কাজ না করতে পারেন, টাইম কিল করতে পারেন, কিন্তু আপনি তো কিছু জিনিস লাঘব করতে পারেন। আপনি কেন ইন্টেনশনালি এটা করছেন? তার মানে ইউর ইন্টেনশন ইজ নট গুড। আমি আরেকটা চ্যালেঞ্জ করে দিচ্ছি, আপনি যদি এটা ভাবেন যে রাস্তায় যদি তারা আন্দোলনের নামে আপনি পুলিশ প্রশাসন দিয়ে থামাবেন, আমি নিশ্চিত করে বলে দিচ্ছি বাংলাদেশের পুলিশ আর সেখানে যাবে না, বাংলাদেশের আর্মিও সেখানে যাবে না, কারণ তাদের স্ত্রী পুত্র কন্যা আছে। আমি নিশ্চিত আমার কাছে অনেক মেসেজ আছে যাদের পুত্র কন্যা স্ত্রীরা তাদের হাজবেন্ডকে হাত পা ধরে বলছে তোমরা আর এখানে যাবে না, এবং কখনোই শেখ হাসিনার মতো আর ব্যবহার করতে পারবে না। সুতরাং আমি মনে করি বাংলাদেশের জনগণের সামনে দাবি দাওয়া আদায় করার জন্য ভয়ের নাই। কিন্তু আমার কাছে মনে হয় সরকার শান্তিপূর্ণভাবে উনি বলে একটা এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছেন কিনা, যে আমরা এই সংবিধান এভাবেই রাখবো, তারপরে সুপ্রিম কোর্ট থেকে কিছুদিন আগে তত্ত্বাবধায়ক সরকারের কথা আসছে, আমরা সেই মেয়াদে না গিয়া একটা পরিস্থিতি তৈরি করি যাতে সংবিধান তত্ত্বাবধায়ক সরকার আমাদের সংস্কার করে একটা ইনক্লুসিভ নির্বাচন করব। এটাও যদি তাদের এজেন্ডা থাকে, সেটা আপনি করেন, বসে চিন্তা করেন সুস্থভাবে, ইল্লিগালি করবেন না। যতক্ষণ আপনারা আছেন ততক্ষণ আপনাদেরকে এই আদেশ মানতে হবে। এইবার আসেন, এই আদেশ দেওয়ার ক্ষমতা রাষ্ট্রপতির নাই। আমি তর্কের খাতিরে ধরে নিলাম নাই, আমি মনে করি আছে। কেন আছে? এখানে প্রেক্ষাপট বলা হয়েছে, সেই প্রেক্ষাপটে আছে, কারণ আপনার সংবিধান অচল। এখনো বলছি সংবিধান অচল। তাহলে এই যে আদেশটা হইলো, একটা ইন্ডাস্ট্রি হইলো, যে ইন্ডাস্ট্রিতে কাপড় চোপড়, বিস্কিট, সাবান টাবান যাই কিছু হোক না কেন তৈরি হইলো, তারপরে যদি বলেন যে এই ইন্ডাস্ট্রি তৈরি হওয়ার যে প্রসিডিউর সেখানে কিছু ত্রুটি ছিল, সেটা বললে ইন্ডাস্ট্রি বন্ধ করে দিতে পারেন, কিন্তু মাঠে যে প্রোডাক্ট চলে গেছে সেটা আপনি কি করবেন? এই আইনের তো আর কোনো কার্যকারিতাই নাই, কারণ এই রাষ্ট্রপতি যে আদেশ দিছে তার যে প্রোডাকশন, তার যে ফলাফল সেটা উঠে গেছে কি গণভোটের মাধ্যমে। গণভোট ফলটা আপনি কি করবেন? আপনি আইন তো দরকার নাই বাতিল করার, কারণ এটা করাই হয়েছে এই জন্যে, এবং এটার যে ফসল সেটা আমরা ঘরে তুলে ফেলেছি। কাজেই সংবিধান সংসদে বসে 2/3 মেজরিটি নিয়ে আপনার জন্য 2টা ওয়ে আছে সংসদে। যদি মারামারি করেন সংসদে, তাও আপনাদের 213 জন লোক। আর যদি বলেন আইন মানবেন না, আপনার 2/3 মেজরিটি, দুইয়ে মিলে আপনার মন যা চায় তাই করতে পারবেন। কিন্তু কল্পনা মাথার ভিতরে যদি শেখ হাসিনাকে রাখতে পারেন সবাই, তার পরিণতি দেখতে পারেন, তাইলে আপনাকে ভাবতে হবে যে আপনি কি করবেন। আর যদি বলেন আপনাদের আইনি ভিত্তি কি, এই যে সংসদ, এই আইনি ভিত্তিটি এই সনদ আপনাকে সম্পূর্ণ বৈধতা দিছে। এই সনদ, এই রাষ্ট্রপতির আদেশ আপনাকে বৈধতা দিছে। আবার এই রাষ্ট্রপতি একটা বিরাট করাপশন করছেন, আমি মনে করি ক্রিমিনাল অফেন্স। এই সনদের, এই আদেশের 10 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে সংসদের প্রথম অধিবেশন যে কায়দায় ডাকা হবে, একই কায়দায় সংস্কার পরিষদের সদস্যদেরকেও আমন্ত্রণ জানানো হবে। আপনি একটা পার্ট কমপ্লিট করেছেন, আপনি আরেকটা পার্ট করেন নাই, এটা আপনি ক্রিমিনাল অফেন্স করেছেন। তারপরেও কিন্তু আজকে ক্ষমতাসীন সরকার বহাল তবিয়াতে আছে। আবার এই ক্ষমতাসীন সরকার বারবার বলে রাষ্ট্রপতির কাছে তারা ওত নিয়েছে, রাষ্ট্রপতির কাছে তারা ওত নিয়েছে, তারা কিন্তু সংবিধানের সরকার হিসেবে নেয় নাই, অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে নিয়েছে। রাষ্ট্রপতির কাছে ওত নিয়েছে, সেখানে তো আপনারাই ঠেলে দিয়েছেন। ভালো কথা, রাষ্ট্রপতির কাছে ওত নিয়েছে, তো তারা এখন কেন মানবে না? এ সমস্ত সস্তা কথা বলতেছেন আপনারা, তো পদে পদে আপনার নাম্বার 1 সংবিধানে নাই, নাম্বার 2 সংবিধান ফলো করতেছেন না, নাম্বার 3 আপনার আইনি ভিত্তি হলো এই রাষ্ট্রপতির আদেশ। যদি আপনি সেটা ফলো না করেন এবং গণভোট যদি না মানেন, সময় বলে দিবে এর কনসিকুয়েন্স কি, সামাল দিতে পারবেন কিনা সেটাও মাথায় রাখতে হবে। 5 আগস্টের পরে একটা আপনার খুন এই বাংলাদেশে হয় নাই। কোন 5 তারিখের পরে আর কোন একটা মানুষ খুন হয় না এই বাংলাদেশে। আপনার কোনো মা ধর্ষিত হয় না। আপনার গ্যাসের দাম বারবার কমতে আছে, বিদ্যুতের বারবার
বারবার আপনার কমতে আছে। আগে একটা গ্যাসের সিলিন্ডার আওয়ামী লীগ ক্ষমতা থাকতে 1200 টাকায় মানুষ, কিন্তু এখন আপনার দোকানে গেলে আপনার 800 টাকা 700 টাকায় গ্যাস নিয়ে আপনার মাথায় মাথায় আপনার বানের ধারে ধারে আতে আছে এনসিবির পোলাপান কইতেছে গ্যাস নেন অল্প দামে গ্যাস নেন 600-700 টাকা। তাই তোমরা রোগীর জন্য ডাক্তার ডাকো, ওষুধের রোগ সারে, যেদিন ডাক্তার সাহেবকে ধর্মের রোগে ডাকবা তোমরা কারে। অর্থাৎ এই কথাটা আমি কেন বললাম, যে তোমরা যেই মব এই দুনিয়ায় এই বাংলাদেশে তোমরা সৃষ্টি করছো, সেই মবের শিকার আজকে তোমরা হইছো। তার মানে কি, আপনার এই দুনিয়ায় কোনো ক্ষমতা চিরস্থায়ী না, কারো ক্ষমতা চিরস্থায়ী না। কেউ যদি একটু ক্ষমতা পায়, এই ক্ষমতার চেয়ারটায় বসলে সে বোঝে যে আমি আমার মৃত্যু করি না, আমি ওই চেয়ার আমি থাকতে পারবো। আসলে না। দেখেন আপনার এই যে আপনার আওয়ামী লীগ সরকার আপনার বিভিন্ন রকমের আপনার যারা 17 বছর দেশ আপনার শাসন করছে, 17 বছর পর কিন্তু তাদের পতন হয়েছে। কিন্তু এখন যে বর্তমানে যে সরকার আছে, এই সরকার আপনার 4 থেকে 5 মাস থাকা অবস্থায় একজন শিক্ষামন্ত্রীর উপরে আপনার যাইয়া আপনার তার পদত্যাগের একটা দাবি উঠছে না। আজকে এই 4 মাস 5 মাসের উপরেই এইরকম একটা আপনার উঠছে। এবং এই যে ছেলেরা যারা সোনার ছেলে, যারা এই দেশটাকে বর্তমানে আপনার বিভিন্ন আপনার শান্তি শৃঙ্খলায় এককালে ঢিলে ঢালে সাজাইছে বাংলাদেশ, এখন 5 তারিখের পরে আর কোনো একটা মানুষ শুনয় না এই বাংলাদেশে। আপনার কোনো মা ধর্ষিত হয় না, আপনার কোনো আপনার বাজার পণ্যের কোনো দাম স্বাভাবিক, আপনার গ্যাসের দাম বারবার কমতে আছে, বিদ্যুতের বারবার আপনার কমতে আছে, সমস্ত পণ্য স্বাভাবিক হয়ে গেছে এখন বর্তমানে। আপনার আগে একটা গ্যাসের সিলিন্ডার আওয়ামী লীগ ক্ষমতা থাকতে 1200 টাকায় মানুষ, কিন্তু এখন আপনার দোকানে গেলে আপনার 800 টাকা 700 টাকায় গ্যাস নিয়ে আপনার মাথায় মাথায় আপনার বানের ধারে ধারে আতে আছে এনসিবির পোলাপান কইতেছে গ্যাস নেন অল্প দামে গ্যাস নেন 600-700 টাকা। তারা আমাকে জুলইতে আপনার এরপর আমার আর চাই কি, আপনার তৈলের দাম আপনার 160 টাকা 70 টাকা আমরা তৈল খেয়েছিলাম, এখন বর্তমানে 70-80 টাকা মাত্র আপনার তৈল দিতে আছে এই এনসিবি নামের পোলা, এই জামাতের নামে নান মানুষ যে আপনারা দেন এই অল্প নামে আপনাদের এই যে তৈল দিতে আছি, তৈল নেন হাজিরে করে তৈল বিক্রি করে এই রকমের। দেখেন আমি আপনার বিশ্বাস না করলে আপনারা এখনই আপনারা মিডিয়ার বাইরে আপনার একটা দোকানে যান, দোকানে যাই আপনারা পণ্যের দাম জিজ্ঞান। 5 আগস্টে যেই পণ্যের দাম আপনার ছিল আপনার 1 টাকা, সেইটা নষ্ট হয়ে গেছে। তাই সাধারণ মানুষ আমরা বর্তমানে খুব খুশি, খুব শান্তিতে বসবাস করতে আছি। হ্যাঁ, আমি এই মাত্র বাসায় আমি বাসায় কিছুক্ষণ আগে নামছি, কয় কি অবস্থা, কয় গ্যাসের লাইন কাটতে দিয়েছে, গ্যাস নাই আনতে রানবো। আমার ঘরে ভাই গ্যাসের সিলিন্ডারও নাই, একটা কারেন্টের রাইস কুকারও নাই, কি করবো। আমি কই পাশের বাসার ভাবিদের একটু পরামর্শ নেও যে কি করা যায়, একটা দিনের জন্য হইলেও যেন আমার একটু ভাত পাক করে আমার বাচ্চা বলা আমি খাওয়াতে এরকম একটা ব্যবস্থা আমার করে দেওয়া হোক। তারপর আমি একদিন পরে আইয়ে যেরকমের হোক আমার মালিকের ধরিয়া যেরকম একজন ধরিয়া আমি একটা চুলোর ব্যবস্থা করবো ইনশাল্লাহ। এই আমি বাসায় করে আইছি। তাই এনসিবি জামাত এইসব নামের পোলাপান দিই তো আমি আজকে এই শান্তিতে, আমি বউরে এই আজকে সান্ত্বনা দিতে পারছি যে তুমি একটু অপেক্ষা করি, একটা পাশে ঘরে সহযোগিতা নাও, আমি আসছি ব্যবস্থা করবো চুলোর। তাই আসলে আমরা 5 আগস্টের পরে এই সাধারণ মানুষ আপনার কার আপনার জীবনযাত্রার মান উন্নত হয়েছে, কে আপনার নিরাপদে এই বাংলাদেশে চলাফেরা করতে আছেন। আমি আপনাদের এই কমেন্টের মাধ্যমে আপনারা জানান সারা বাংলাদেশ থেকে যে যেখানে বাঙালি আছেন আপনারা কতটুকু শান্তিতে আছেন এখন বর্তমানে বাংলাদেশে। আপনারা কি কোনো মবের শিকার হন? এখন কোনো মবের শিকার নাই। 5 আগস্টের পরে একটা আপনার খুন এই বাংলাদেশে হয় নাই, কোন দেখবেন একটা কোনো আপনার মানুষ আপনার যে ধর্ষিত হয় নাই। দুই একটা আমরা যদি দর্শন দেখিও সেটা তাদের নিজের আপনার দ্বিতীয় স্ত্রী হয়ে যায়, তার মানে দর্শন নাই। আপনার একটা হোস্টেলে ধরা পড়ার সঙ্গে সঙ্গে লগে আপনার তাদের আপনার বৈধ স্ত্রী হয়ে যায়। তাতে 16 বছরের নারী হোক আর 15 বছর নারী হোক আর ওনার বয়স 80 হোক আর 85 হোক, তার বৈধ করতেই হবে। এইটা তাই কি দেশে দর্শন আছে? কোন দর্শন নাই, তাদের বৈধ স্ত্রী হিসাবে আমরা পাইতেছি। দেখেন কোথায় যাবো আমরা, থানার মধ্যে ঢুকে এইভাবে নির্মম ভাবে এতগুলো মানুষের মারলো এই মদ কালচার। হ্যাঁ, আপনি না সামনে দাঁড়াইলে যে পুলিশ সেবা দিবে আজকে তারাই আজকে বিচারের জন্য দাঁড়ায় করি। এইভাবে যদি আমাদের প্রতি কাজে বাধা হয়ে যায় তাহলে আমরা তো সামাল দিতে পারবো না, সঠিক কাজটা করতে পারবো না। আজকে মাদক ব্যবসায়ী চোর তাদের জন্য আজকে আমাদের দেশের এই অবস্থা। দেখেন আপা আসবে, খুব শীঘ্রই আপা আসবে, ধৈর্য ধরো, আপা আসছে। ডিসেম্বর মাসে চলে আসবে আপা, ডিসেম্বর 2026-এর মধ্যে আসবে। গ্রহণ করবেন। আমরা তাকে যে পরিমাণ সাপোর্ট দেওয়া দরকার আমরা কিন্তু ঠিকই দিব তাকে, আপাকে আমরা নিয়ে আসবো। জি স্যার। খালি আওয়ামী লীগ আধা ঘন্টা যদি সুযোগ পায় এই 32 দল পলানির সুযোগ পাবে না। আমরা জনগণে নিয়ে আসবো, কারণ বর্তমানে আমাদের কোনো শান্তি নাই, মানুষের ইনকাম নাই, মানুষ এখন খালি ধর্ষণ, লুটপাট, রাজধানী, চুরি, ছিনতাই, ডাকাতি ছাড়া, খুন খারাপি ছাড়া বর্তমান বাংলাদেশের মধ্যে কোনো জিনিস নেই। এই 5 আগস্টের পর থেকে বাংলাদেশ ধ্বংস হয়েছে। আমাদের মতো গরিব মানুষ একবার পথের ভিখারি হয়ে যাচ্ছে। এখন ওই জন্য আমার মতো কোটি কোটি মানুষ বলবে লাগছে আওয়ামী লীগ সরকার বারবার দরকার, শেখ হাসিনা সরকার বারবার দরকার। শেখ হাসিনা সরকার ছাড়া এই বাংলাদেশ কোনো সময় কেউ উন্নতি করতে পারে নাই। আওয়ামী লীগ সরকার ছাড়া এই বাংলাদেশের মানুষের মুখে কেউ হাসি ফোটাতে পারে নাই, আর কেউ পারবে না। আমরা এই 2 বছর থেকে দেখলাম যে ধ্বংসযজ্ঞ ছাড়া আমরা কোনো কিছু দেখি নাই। আওয়ামী লীগ সরকার ছাড়া এখন মানুষের প্রত্যেক মানুষের মুখে মুখে খালি শেখ হাসিনা। কই যাবেন সেখানে শেখ হাসিনা, মেট্রো রেলে যাবেন শেখ হাসিনা, চা দোকানে যাবেন শেখ হাসিনা, সংসদ ভবনে যাবেন তাও শেখ হাসিনা, স্কুলে যাবেন তাও শেখ হাসিনা, কুড়ো যাবেন তাও শেখ হাসিনা, রাস্তাঘাটে যাবেন তাও শেখ হাসিনা, উড়াল সেতু যাবেন তাও শেখ হাসিনা, পদ্মা সেতু যাবেন তাও শেখ হাসিনা। তাহলে মানুষের কি বুঝে? খালি আওয়ামী লীগ যদি আধা ঘন্টা যদি সুযোগ পায় এই 32 দল পলানির সুযোগ পাবে না। আমাদের সিনিয়র বিন্দু
লাগবে না। সরকার কাক দিয়ে তৈরি হয়, সরকার কার ভোটে আসে? আমাদের মতো জনগণের ভোটে সরকার তৈরি হয়। এখন আমাদের মতো 80% লোক বলবেন যে শেখ হাসিনাই ভালো ছিল, শেখ হাসিনা কালানে নিরাপদ ছিল, শেখ হাসিনা কালানে আমাদের মতো সাধারণ মানুষের মুখে হাসি ছিল। এখন নাই, এখন সব ধ্বংস, সব লুটপাট, চাঁদাবাজি, ধর্ষণ ছাড়া কোনো কিছু নাই। এখন ওই জন্যই মনে করেন আমরা সাধারণ মানুষই আবার শেখ হাসিনা নিয়ে আসবো এই বাংলাদেশে, আবার শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশ চলবে, আওয়ামী লীগের নেতৃত্বে এই বাংলাদেশ চলবে, আওয়ামী লীগের নেতৃত্বে এই বাংলাদেশের আমরা সৎ সাহস নিয়ে চলি, আমরা বুকে সৎ সাহস নিয়ে চলি। হ্যাঁ, শেখ হাসিনা খারাপ, শেখ হাসিনা জঘন্য, সে ফেসিবিক, সে দেশের জন্য যা করছে আপনারা করতে পারবেন না, আমার মনে হয় না। আমি সাধারণ জনগণ হিসেবে একটা বলতেছি, হাসিনা খাইছেবি খাওয়াইছেবি, আর এখন কি হচ্ছে? আপনি কি করতেছেন? বিগত হাসিনা যা করে গেছে, আজ থেকে 50 বছরের ভিতরে এই কাজ কাম হবে না, আমরা অনেক পিছিয়ে গেছি। আর গ্যাসের কথা বলতেছেন ভাই, আমি আপনাকে বললাম না যে গ্যাস আমরা পাই না, প্রতি মাসে মাসে গ্যাস বিলটা 100,085 টাকা করে আপনি দিয়ে গেছি, আমাদের রক্তে মাংস ভরা 50 টাকা না? আপনি গ্যাস কেন দিবেন না? আমাদের গ্যাস দেন, আপনার কাছে আমরা কোনো কিছু চাই না, ফ্যামিলি কার্ড চাই না, কোনো কার্ড চাই না, আমাদের আপনার গ্যাস দেন।